হ্যালো কমরেডস, আবার আপনাদের সামনে আসলাম আমি। আসলে আপনারা খেয়াল করবেন, আমার এই পেজটা কিন্তু আজ থেকে আরো মিনিমাম 8-10 বছর আগের। কিন্তু আসলে মানে প্রচুর ভিডিও আমার কাছে আছে। আমি যেহেতু অনেকগুলো সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, সেখানে যথেষ্ট সৈয়দ আবুল মকসুদ, তারপরে আপনার ফরহাদ মজহার, তারপরে বদরুদ্দিন ওমর, ফয়েজ আহমেদ, তারপরে হচ্ছে ফাইজুল হাকিম লালা। আসলে মানে প্রমিনেন্ট বলতে যারা এসছেন, হ্যাঁ, বাসুদের খালিকুজ্জামান সাহেবও এসেছিলেন যদুর খেয়াল আসে। তাছাড়া আজকে রাশেদ খান মেননও বক্তব্য রেখেছেন। তবে আমাদের আসলে রাজনীতিটা হচ্ছে অনেকটা, যেহেতু যেহেতু আমি ডক্টর আনু মোহাম্মদ সাহেব আছেন এর মধ্যে, এদেরকে নিয়ে অনেক সেমিনার করেছি তোয়ার সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তাছাড়া ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির অবদান শীর্ষক সেমিনার, তারপরে সবকিছুই, অনেক কিছুই, বিশেষ করে তোয়ার সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করেছি বহুবার প্রেস ক্লাবে। এই সকল ভিডিওস আমার কাছে আছে, কে কি বলেছেন। আর আমি শুধু জাতীয় মুক্তি কাউন্সিলেই ছিলাম না, তেল গ্যাস জাতীয় বন্দর রক্ষা কমিটিতেও আমি ছিলাম প্রথম থেকে। মানে আমি ওই যে বললাম যে আসলে আমি হয়তো সেখানে যারা ফাউন্ডার আছেন সবাই আমাকে চিনি, কিন্তু হয়তো পিছনের সারি, কারণ আমি ব্যাক বেঞ্চার ছিলাম, তো আমি চুপচাপ বসে থাকতাম পিছনে, খুব একটা কথা বলতাম না তখন। আর এখনো যে বলি তাও না, আসলে ওই যে বললাম না, নিজেকে প্রকাশ করব। এখন কেন করছি সেটা হচ্ছে যে আসলে হচ্ছে কি, যে আমি যদ্দূর ছোটবেলা থেকে আমি দেখেছি আমার নানাকে, এবং আমি যদ্দূর তার সম্পর্কে জানি যে এদেশে যদি প্রথম সারির, একদম প্রথম সারির কোন রাজনৈতিক ফ্যামিলি ধরা হয়, তার মধ্যে তোয়ার সাহেবের ফ্যামিলি এবং তোয়ার সাহেবের রাজনীতি একদম প্রথম দিকেই থাকবে। উনি বিতর্কের ঊর্ধ্বে আমি এটা বলবো না, সবাই বিতর্কিত কোনো না কোনো ক্ষেত্রে, কম এবং বেশি। তবে হ্যাঁ, তোয়া সাহেবের গ্রহণযোগ্যতাটা, যতগুলো বাম নেতৃত্ব আপনারা চিনেন জানেন, শুধু বাম নেতৃত্ব না, ডান নেতৃত্ব যারা, তাদের চেয়ে অনেক অনেক বেশি। আমি দেখেছি যে তোয়া সাহেবের রাজনীতি করেন না, মানে অন্য রাজনীতি, সম্পূর্ণ বিপরীত রাজনীতি করেন, তারাও তোয়া সাহেবকে যথেষ্ট মূল্যায়ন করেন, কারণ তার প্রিন্সিপালিটির জন্য, তার অনেস্টির জন্য, তার ডেডিকেশনের জন্য, তার মরালিটির জন্য। যদ্দূর আমি জানি তিনি কয়েকবার মন্ত্রিত্বের অফার পেয়েছিলেন, তার মধ্যে প্রধানমন্ত্রিত্বের অফার পেয়েছিলেন। আমার সামনে এরশাদ সাহেব ওনাকে প্রধানমন্ত্রিত্বের অফার দেন, তখন আমি ক্লাস 9-এর ছাত্র। তো সিরাজুল ইসলাম খান উনি আমার নানাকে নিয়ে গেছেন এরশাদের সাথে মিটিং করার জন্য। তো উনি রাজি হননি। ওনার প্রস্তাব ছিল যে স্বরাষ্ট্র পররাষ্ট্র আমার আন্ডারে দিতে হবে, এবং এটা আমি সম্পূর্ণ আমার অধীনে চলবে। এটা এরশাদ সাহেব রাজি হননি, উনিও যাননি। শেরে বাংলা ফজলত বলেছিলেন যে আমি পূর্ববঙ্গের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি, কারণ পূর্ববঙ্গে আমি এমন একটা তরুণের দেখা পেয়েছি যাকে আমি মন্ত্রিত্বের অফার দিয়ে মন্ত্রিসভায় আনতে পারি। তিনি কমরেড মোহাম্মদ তোয়াহা, মাত্র 32 বছর বয়সে যুক্ত ফ্রন্টের আমলে উনি এমপি নির্বাচিত হয়েছিলেন। আর ওনার সবচেয়ে বড় অবদান হচ্ছে তোহাবাদ নামে লক্ষ্মীপুর জেলা, এখন লক্ষ্মীপুর চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলা থেকে আপনার রামগতির দিকে এই
এখানে মেঘনা নদী ছিল। তো 54 সালে, 53-54 সালের কথা, মেঘনা নদী 8 নাইল উনি বাদ দিয়েছেন, তখন 40 হাত পানি। এটা নিয়ে গানও হয়েছে, 2 লক্ষ বাস। গানের একটা কলি, তোহা সাহেবের ভাত নাই করে, আজিজ মিয়া দেলান করে, আজাদ মিয়া দেলান করে। তখন আজাদ সাহেব ছিলেন বিএনপির যথেষ্ট বড় একজন নেতৃত্ব। পরে সিএসপি আব্দুর রব চৌধুরী, উনি বিএনপি ওখান থেকে করেন। আর আমাদের ওখানের আরেকজন স্বনামধন্য তোহা সাহেবদের জুনিয়র, স্বনামধন্য বিতর্কিতও বটে, আসম আব্দুর রব সাহেব, সেই এরিয়ার তোহা সাহেব। তো মূলত আসলে মানে তোহা সাহেব মানে এত অপসংস্কৃতি, অপরাজনীতির প্রেক্ষাপটে, সংকীর্ণতার প্রেক্ষাপটে তোহা সাহেবরা হারিয়ে গেছেন। তোহা সাহেবরা হারিয়ে গেছেন। যারা 71-এর প্রেক্ষাপট তৈরি করেছিলেন, আসলে আইয়ুব খানের, ইয়াহিয়া খানের দেখা মাত্র গুলির নির্দেশ তোহা সাহেব এবং তৎকালীন যারা বামপন্থী রাজনীতিতে ছিল তাদেরকে, যার ফলে আসলে মাঠটা সম্পূর্ণ খালি হয়ে গিয়েছিল। আর সেই খালি মাঠেই শেখ মুজিব সাহেব এসে বলেছেন আমি নেতা। বাস্তবতা তাই। হ্যাঁ, এবং এরপরে যে তোহা সাহেব কেন, মাওলানা ভাসানীর নামও তো কেউ নেয় না এখন। অথচ মাওলানা ভাসানী জাতীয়তাবাদের প্রবক্তা, এবং তিনি কিন্তু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে। যেমন তিনি বলেছিলেন পশ্চিম পাকিস্তানকে ওয়াইলাইকুম আসসালাম না বলে ওয়াইলাইকুম আসসালাম বলেছিলেন, সরি ওয়াইলাইকুম আসসালাম বলেছিলেন, এর মানে আপনি আসতে পারেন। সেখান থেকে কিন্তু মানে স্বাধীনতার একটা, সেখান থেকে স্বাধীনতার ডাকটা আমি মনে করি। এই যে তোহা সাহেব 69-এর গণঅভ্যুত্থানের নায়ক, সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদের একজন নেতৃত্ব, 21 সদস্য, সম্পূর্ণ পাকিস্তানের মধ্যে কমিউনিস্ট পার্টির মধ্যে উনি সেখানে অংশগ্রহণ করেছিলেন। অনেকে বলে ভোটদানে বিরত ছিলেন তিনি 144 ধারা ভঙ্গের, কিন্তু যতটুকু আমি জানি সেটা হচ্ছে পার্টির কেন্দ্রীয় পার্টির নির্দেশ না পাওয়া পর্যন্ত উনি নিশ্চুপ ছিলেন, চুপ ছিলেন, কিন্তু উনি মনুসম্মতি জানিয়েছিলেন। পার্টি তখন ওই নির্দেশ পাননি, যখন 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত হয় তার পক্ষে ভোট দেওয়ার নির্দেশ পাননি, উনি ভোটদানে বিরত ছিলেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এদের ইতিহাস তুলে ধরা দরকার। মাওলানা ভাসানী কাকমারি সম্মেলন 1957 সালে, কাকমারি সম্মেলনে দ্বিধা বিভক্ত হয়ে যায়, আওয়ামী মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ এবং মুসলিম লীগ দুটো ধারা বের হয়ে যায়। তো তোহা সাহেবরা মাওলানা ভাসানীর সাথে ছিলেন, আর শেখ মুজিব ছিলেন সোহরাওয়ার্দীর সাথে। সোহরাওয়ার্দী এলিট শ্রেণীর প্রতিনিধিত্ব করতেন, আর মাওলানা করতেন সর্বহারা নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে কোন পার্টি কেউ কিন্তু সঠিক ইতিহাসটা তুলে ধরতে চায় না। তাছাড়া আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক যে ভীতি, কাগুজে বাঘের ভীতি, সেই ভীতির বিরুদ্ধে কেউ যেতে পারে না। পারে না বলতে এই জন্যে যে তাদের মধ্যে দেশপ্রেম সেই পর্যায়ে যায়নি, যেটা গিয়েছিল সিরাজ শিকদারের পর্যায়ে, তার ধরছে অধ্যাপক মুজাফফর আহমেদ। তো যাই হোক, আসলে হচ্ছে কি,
আন্তর্জাতিকভাবে দুটো ভাগ হয়ে যায় পার্টি। সেটা হচ্ছে, একটা হচ্ছে মস্কো পন্থী, একটা হলো পিকিং পন্থী। মস্কো পন্থীদের নিপীড়নটা তখন বেশি ছিল, আর পিকিং পন্থীদের দেশপ্রেম মস্কো পন্থীদের চেয়ে বেশি ছিল। মোফাক্কার চৌধুরী, অধ্যাপক মোফাক্কার চৌধুরী, কেউ কিন্তু আন্তর্জাতিক শত্রুর ব্যাপারে বলে না, সবকিছুই আমাদের দেশে আজকে ছাগলের তৃতীয় বাচ্চা এই তথাকথিত বামপন্থীরা। কেন জানেন? আমি দেখলাম না কাউকে কিন্তু মানে সাম্রাজ্যবাদী বিরোধী কথাবার্তা বলতে। এমনকি ইন্ডিয়ার বিরুদ্ধেও কেউ সরাসরি কোনো কথা বলছে না। যাই হোক, আসলে আমার কথা হয়তো অসংলগ্ন, যেহেতু আমি কোনো স্ক্রিপ্ট দেখে বা আমি কোনো চিন্তা থেকে আমি মানে আগে কোনো প্রি প্ল্যান করে আমি ভিডিওটা করছি না। আমি শুধু এতটুকুই বলবো যে বাংলাদেশের সাম্যবাদী দলের ৭২-এর যে গঠনতন্ত্র ঘোষণাপত্র সেটা সঠিক। পার্টি ভুল করেছে, পার্টি ভুল করতেই পারে, রাজনীতিতে ভুল হবেই। হয়তো চারু মজুমদারের লাইন নিয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে একটি বন্দুক ধারণ করার মতো দেশপ্রেম সেই পর্যায়ে না যাওয়ার আগেই বন্দুক যদি হাতে দেওয়া হয় তখন যা হয় তাই ঘটেছে। গণ অভ্যুত্থানের ব্যাপারটি অনেকে বলে আসলে মানে ওর গণ অভ্যুত্থানের স্তর, হ্যাঁ গণ অভ্যুত্থানের স্তর অবশ্যই, জনগণতান্ত্রিক বিপ্লবের স্তর, আভ্যন্তরীণ শ্রেণী শত্রু, আভ্যন্তরীণ ফাইটটা দিতে হবে শ্রেণী শত্রুদের সাথে, এবং সেটা সশস্ত্র বিপ্লব না, সশস্ত্র সংগ্রাম না। আপনার কার্যক্রম, আপনার রাজনৈতিক পদক্ষেপ, রাজনৈতিক ওয়াদা এবং আপনার রাজনৈতিক দেশবাসীকে যেই আপনি যদি বাস্তবসম্মত সঠিকভাবে আপনার রাজনীতি তুলে ধরতে পারেন, তাহলে এই রাজনীতি একসময় মানুষ যদি বুঝে, অনেক কিছু চেঞ্জ করতে হবে আপনাকে, অনেক কিছু। বুর্জোয়া সমাজে যেমন কিছু ধরাবাঁধা নিয়ম আছে, সমাজতান্ত্রিক সমাজ এবং পরবর্তীতে কমিউনিস্ট সমাজ, যেটা আজ পর্যন্ত দেখা যায়নি, কমিউনিজমের দিকে কোনো কান্ট্রি এখনো যেতে পারেনি, রিভার্স করেছে। সমাজতান্ত্রিক সমাজেরও কিছু নিয়ম কানুন আছে, যেটা কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না। মানুষ সব সময় স্বাধীন চেতা, সে অপরের জন্য নিজের স্বাধীনতাকে সংকীর্ণ করে, নিজের স্বাধীনতাকে অবদমিত করে রাখার জন্য যেই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি, নিতে দেওয়া হয়নি। হ্যাঁ, নিতে দেওয়া হয়নি সেটা বলছি, আন্তর্জাতিক যারা কমিউনিজমের শত্রু, সোশ্যালিজমের শত্রু, তারাই সেটা নিতে দেয়নি। আর দেশপ্রেম এত গাঢ় হয়নি যে জীবন দিয়ে দিবে, তাদের কথা অমান্য করবে। হ্যাঁ, করেছিলেন, অনেকেই করেছিলেন। চারু মজুমদার করেছেন, সিরাজ শিকদার করেছেন, মুফাক্খার চৌধুরী করেছেন। হ্যাঁ, সেটা গণমানুষের মাঝখানে আসলে মাঝে নিয়ে যাওয়া যায়নি, মানুষকে উজ্জীবিত করা যায়নি।
রাজনীতিতে ভুল ছিল, ব্যক্তিতে ভুল ছিল, এবং শ্রমিক কৃষক মেহনতি মানুষের বোধগম্য করে এবং তাদের কাছে আমাদের রাজনীতি নিয়ে যাওয়া যায়নি। আর এখন তোহা সাহেবদের খুব প্রয়োজন। আমি আশ্চর্য হয়ে যাই যে তোহা সাহেবের বাড়ির ভাত খায়নি এমন কোন নেতৃত্ব, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, হাসানুল হক, দিলীপ বড়ুয়া, খালেকুজ্জামান ভুঁইয়া, রাশেদ মানে আরো যারা আছেন, সাইফুল হক সাহেব রাশেদ খান মেনন থেকে আলাদা হয়ে গেছেন। আমি তাকে শ্রদ্ধা করি, তিনি চেষ্টা করছেন। আমাদের বয়সী সাকি, জোনায়েদ সাকি, আমি তাকে স্যালিউট জানাই। তবে হ্যাঁ, সে এখনো অনেক সত্য বলতে পারে নাটক শোগুলিতে, কারণ সে জানে এরপরে কি হতে পারে, অতটুকু সাহস তার মধ্যে আসে। যাই হোক, তারপরও আমি বলবো যে তরুণ নেতৃত্ব হিসাবে অনেক ডেমোক্রেটিক চিন্তার চেতনায় চলে। তো আমাদের পার্টি, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের পার্টির অনেক ভাগ হয়ে গেছে, অনেকবার ভাগ হয়েছে, যার ফলে পার্টির উপরে মানুষের আস্থা হারিয়ে গেছে। এরপরে পার্টির বহু নেতৃত্ব মেরে ফেলা হয়েছে শেখ মুজিবের আমলে। স্টিম রোলার চালানো হয়েছিল সিরাজ শিকদারের পার্টি, হাসানুল হক ইনুদের পার্টি, আমাদের পার্টি, এই তিনটার উপরে স্টিম রোলার চালানো হয়েছিল। এছাড়াও পার্টির পাঠাভ্যাস, পাঠচক্র, শ্রমিক কৃষকের মাঝে কাজ করা, শহর থেকে গিয়ে একটা ক্যাম্পিং করা, অনেক বিষয়, পাঠ্যসূচির অভাব, সেই ধরনের বইয়ের অভাব, অনেক কিছু আসলে, যার ফলে আসলে এই যে পার্টির একটি পার্টি মানে বিল্ড আপের জন্য যেইভাবে কার্যক্রমগুলো নেওয়া দরকার সিস্টেমেটিক ওয়েতে, সেই ধরনের কার্যক্রম নেওয়া হয়নি, যার ফলে পার্টি অলমোস্ট নিয়ার টু বি ভ্যানিশড। তারপরেও আমি যেহেতু আছি, আমি বলে যাব, যদি যদি কেউ ডাক শুনে তোর না আসে তবে একলা চলো। তো তোহা সাহেব, মোট কথা হচ্ছে আসলে তোহা সাহেবের স্মৃতি কথাটা, এই বইটা স্মৃতি কথাটা নিয়ে আমি আলোচনা করব। এর ভিতরে অনেক কিছু যেটা জাতিকে জানানো খুবই প্রয়োজন, এবং আমি প্রত্যেকটা ওনার যে লেখা, যেমন অনেক 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 ঘটনা, বিপ্লবী তেলেঙ্গানা ও ভারতের কমিউনিস্ট পার্টি, তারপরে বাংলাদেশের তেভাগা আন্দোলন, এইভাবে উনি অনেক কিছু লিখে গেছেন। হ্যাঁ, ক্যাবিনেট মিশনের পটভূমি, 1945-46 নির্বাচন, মানে জানার প্রকৃত ইতিহাস এবং সঠিক ইতিহাস, ক্রিপস মিশন, লীগ কংগ্রেস ঐক্য প্রচেষ্টায় কমিউনিস্ট পার্টির ভূমিকা, অনেক কিছু। আমি প্রতিটা চ্যাপ্টার আপনাদের মাঝে পড়ে শোনাবো, আর বর্তমান রাজনীতি নিয়েও আলোচনা করব। তো এবং একটি সঠিক, আপনি যতদিন আমি বিশ্বাস করি বিদেশি সাম্রাজ্যবাদের কবল মুক্ত হয়ে দেশপ্রেমিক নিজের দেশের মানুষের জন্য পদক্ষেপ যদি আপনি গ্রহণ না করেন, সেটা বিদেশি চাপের জন্য যদি না পারেন, আপনার দ্বারা সম্ভব না। বিদেশি চাপকে উপেক্ষা আপনার করতে হবে। হ্যাঁ, গণতন্ত্র উন্নত হলে
একসময় সেটা সমাজতন্ত্রের দিকে চলে যাবে, এবং সমাজতন্ত্র যদি উন্নত হয় তাহলে কমিউনিজম লক্ষ্য। হয়তোবা কিছুই করতে পারবো না, কিন্তু আমি চাই তোহা সাহেব, কমরেড মোহাম্মদ তোয়াহার ইতিহাস আজকালকার যেই নতুন জেনারেশন আছে, ইয়ং জেনারেশন, তারা যাতে জানে, এবং এর পাশাপাশি গ্লোবাল পলিটিক্স। আমি আসলে একটি জিনিস নিয়ে, শুধু তোহা সাহেবের রাজনীতি নিয়ে আলোচনা করব না, আমি সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব যতটুকু আমার জ্ঞান আছে। তার মধ্যে পলিটিক্স থাকবে, হিস্ট্রি থাকবে, সায়েন্স থাকবে, মহাবিশ্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড, রিলিজন, ধর্ম, বর্তমান নেতৃত্বের রাজনীতি। আমি প্রত্যেক পার্টির কথা বলছি, পৃথিবীর ইতিহাস, বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস, তারপরে নৃতত্ত্ব বিজ্ঞান, যতটুকু আমি পড়ালেখা করেছি সবকিছু নিয়ে আমি আলোচনা করব। তবে মুখ্য বিষয় হচ্ছে পলিটিক্স। একটি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটা মৌলিক চাহিদা দিকে, মৌলিক চাহিদা পূরণের মতো অবস্থানে যাতে দেশ এবং জাতি ধাবিত হয়, আমি সেটা মনে প্রাণে চাই। এটা সবার প্রাপ্য, এটা অধিকার, এটা কারো দয়া দাক্ষিণ্য না। দুর্নীতি মুক্ত হতে হবে, নির্লোভ হতে হবে। পিএইচডি করবেন তাতেই যে দেশপ্রেমিক হবেন এমন কোনো কথা নেই। সিস্টেম চেঞ্জ করতে হবে, ভেঙে ফেলতে হবে। এডুকেশনাল সিস্টেম একই পদ্ধতিতে আনতে হবে। শিক্ষা অধিকার, শিক্ষা কোনো দয়া না। একই পদ্ধতি, শিক্ষাতে কোনো বৈষম্য রাখা যাবে না। একই সিলেবাস, একই পদ্ধতি, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবং অপসংস্কৃতিকে বাধা দিতে হবে। বেকারত্ব দূর। কত কোটি টাকা পাচার হয়েছে? 28 লক্ষ কোটি টাকা। আগেরটা বাদই দিলাম, শুধু গত 17 বছরে 28 লক্ষ কোটি টাকা দিয়ে কত শিল্প, কল কারখানা গড়ে তোলা যেত, এবং বেকারত্ব কতটুকু কুস্ত, কত বেকারত্ব ঘোচানো যেত, হিসাব করে দেখবেন। বেকারত্ব তো থাকার কথা না।